বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আমরা কিছু বোধধর্মী প্রশ্ন আলোচনা করতে পারি। যেমন ধরা যাক, চর্যাপদ রচনার কারণ কী হতে পারে? না, এর উত্তর আমরা এইভাবে করি, পাল যুগে বৌদ্ধ ব্রাহ্মণ্য যে সংস্কৃতি সহাবস্থান করছিল, সেন যুগে এসে কী হলো, তাদের মধ্যে সংঘর্ষ তৈরি হলো। স্বাভাবিক কারণে এই রকম একটা ক্রান্তিকালে বৌদ্ধ সিদ্ধাচার্যরা বৌদ্ধ ধর্মের যে গূঢ় সাধন পদ্ধতিকে লোকচক্ষুর অন্তরালে সংরক্ষণের তাগিদ অনুভব করলেন। সেই তাগিদে ও গুরু পরম্পরা সেই সাধন পদ্ধতির আত্মীকরণের উদ্দেশ্যে সন্ধ্যা ভাষায় চর্যাপদ রচিত হয়েছিল। এরপরে দ্বিতীয় নম্বর কোশ্চেন, চর্যাপদে ভণিতার গুরুত্ব কোথায়? না, আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো চর্যা গীতির পদান্তে যে ভণিতার প্রয়োগ, সেটা যেমন পদের সমাপ্তি ঘোষণা করছে, তেমনি কবির নামও নির্দেশ করছে। আবার কোনো চর্যা গীতিতে যদি দুবার ভণিতা থাকে, তাহলে বুঝতে হবে সেটি দুটি চর্যার মিলিত রূপ। এবার নেক্সট আমরা যে প্রশ্ন দেখি যে চর্যাগীতি কি বাঙালির রচিত সাহিত্য? না, এর উত্তর এইভাবে বলা যায় যে চর্যার ভাষাগত যে প্রবণতা, ভৌগোলিক পরিবেশের যে বর্ণনা রয়েছে এখানে, কৃষি ও জীবিকা এবং সর্বোপরি বাঙালি সংস্কৃতির যে প্রকাশ চর্যাপদে রয়েছে, তাতে মনে হয় এই চর্যাগীতির কবিরা বৃহৎবঙ্গের অধিবাসী ছিলেন। এখানে বৃহৎবঙ্গে বঙ্গদেশ ছাড়াও কিন্তু সেই সময় বিহার, উত্তরপ্রদেশ, আসামের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। নেক্সট হচ্ছে সন্ধ্যা ভাষা কি? এই ভাষায় চর্যাপদ রচিত বলে মনে করা হয়। না, সন্ধ্যা ভাষা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর মতে প্রহেলিকাপূর্ণ আলো আঁধারি ভাষা। সম্পূর্বক ধৈ অর্থাৎ ধ্যান যোগে এই ভাষার গূঢ় অর্থ বুঝতে হয়। বিধুশেখর শাস্ত্রী অবশ্য সন্ধ্যা শব্দের পরিবর্তে তিনি জফলা ব্যবহার করেননি। সন্ধ্যা শব্দ দন্তনয় ধয় আকার শব্দ সঠিক বিবেচনা করে ব্যুৎপত্তিগত অর্থ নির্ধারণ করছেন সম্পূর্বক ধা অর্থাৎ সাংকেতিক ভাষা, যা গুরু পুচ্ছীয় জানো, গুরু পরম্পরায় আয়ত্ত করতে হবে। যাই হোক, লোকসাধারণের বোধের অতীত এই ভাষা, তাই এর নাম হয়েছে সন্ধ্যা ভাষা। এবার নেক্সট হচ্ছে প্রশ্ন যে চর্যাপদে যে দর্শন তত্ত্বের প্রকাশ ঘটেছিল তার পরিচয় দাও। না, চর্যাপদের পটভূমিতে ব্যবহৃত যে বৌদ্ধ ধর্মে বিভিন্ন দার্শনিক মতবাদগুলো রয়েছে, বিশেষত ধরো নাগার্জুনপাদের শূন্যবাদ বা মাধ্যমিকবাদের সঙ্গে বিজ্ঞানবাদ বা যোগাচারবাদের সমন্বয় গড়ে উঠেছে। সেখানে আবার শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত দর্শনেরও ছায়াপাত ঘটেছে। এখানে শূন্যবাদীদের নির্বাণ পরিকল্পনার সঙ্গে বেদান্তের যে ব্রহ্ম উপলব্ধি, তার একটা গভীর সাদৃশ্য আমরা খুঁজে পাচ্ছি। এরপরে নেক্সট হচ্ছে চর্যাপদের যদি ঐতিহাসিক গুরুত্ব হয়, তাহলে আমরা কি লিখব? না, এটা হচ্ছে বঙ্গ সাহিত্যের ইতিহাসে পদ সাহিত্য সাধন সঙ্গীতের একটা বহমান ধারার আদি উৎস হয়েছে চর্যাপদ। বাংলা সাহিত্যের আদিতম হয়েছে নিদর্শন চর্যাপদ, অর্থাৎ বাংলা ভাষা সেই সময় কেমন ছিল জানার জন্য আমাদের চর্যাপদ প্রয়োজন। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে ভাষা, বিষয়, আঙ্গিক সব দিক থেকে গ্রন্থটির হয়েছে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। চর্যাপদে নেক্সট কোশ্চেন, চর্যাপদে আর্যীকরণের ইতিহাস ব্যক্ত করো। না, বৌদ্ধ এবং হিন্দু সংঘর্ষের সময়কালে অভিজাত অনভিজাত, উচ্চবর্ণ ও নিম্নবর্ণের যে ভেদাভেদ, সেটা মুছে গেল। কিন্তু এখানে অনেক অন্তজ শ্রেণীর মানুষ আর্যীকরণের ফলে ব্রাহ্মণ্য মণ্ডলীতে স্থান পেল। আবার দেখো, অনেক অন্তজ রমণীও কিন্তু বৈবাহিক সূত্রে আর্য সমাজে গৃহীত হয়েছে। আমরা তো দেখেছিও যে চর্যাপদের কোনো কোনো কবি অন্তজ শ্রেণী থেকে সাধন সঙ্গিনী গ্রহণ করেছেন। বিশেষত চর্যা যদি 10 নং, 18 নং
চর্যা দেখো তাহলে সেখানে দেখবে এই আরজিকরণের ইতিহাস ছবিটা ফুটে উঠেছে। নেক্সট হয়েছে যদি আমরা কোশ্চেন দেখি তাহলে হয়েছে দেখব যে চর্যাপদে নারীর জীবনচিত্র কেমন ছিল যদি হয়েছে আমাদের প্রশ্ন হয় না। চর্যাপদের বিশেষত নিম্নবর্ণের যে নারীরা তারা কিন্তু হয়েছে স্বাবলম্বী ছিল এবং তারা নিজেদের ইচ্ছায় কাজ করতে পারত। তারা ব্যবসা বাণিজ্য, মদ চোলাই প্রস্তুত, বিক্রি এই সমস্ত করে জীবিকা নির্বাহ করত। অনেকে আবার গণিকা বৃত্তিও অবলম্বন করত। ব্যভিচারিণী বলে সমাজে নিন্দিত হলেও এই ডোম শবর রমণী ব্রাহ্মণ যুবকের কিন্তু কামচরিতার্থ করত। আবার সেই সময় সমকালীন সমাজে ওই যে অন্তজ নারী বিবাহ নিন্দনীয় হলেও অবৈধ প্রণয়ে কিন্তু কোনো বাধা ছিল না। কাপালিকের সাধন সঙ্গিনীও হতো এই নারীরা। যাই হোক, এটা এই দিকে। এরপরে চর্যাপদের হয়েছে শূন্যবাদ, একটা কথা রয়েছে। শূন্যবাদ জিনিসটা হয়েছে চর্যাপদে কি না, শূন্যবাদের প্রবক্তা হচ্ছেন নাগার্জুন পাদ। এর মূল সূত্র হচ্ছে শূন্যতা, অর্থাৎ কোনো বস্তুরই নিজস্ব স্বরূপ বা ধর্ম নেই, সব কিছুই তার অস্তিত্বের জন্য অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ আপেক্ষিক। শাশ্বত নয়, আবার তা অসত্যও নয়, কারণ তার হয়েছে ওই যে বাইরের রূপটা আছে, বাহ্য রূপটা আছে। আবার পারমার্থিক সত্য স্বভাবশূন্য, অর্থাৎ অস্তি এবং নাস্তির কোনোটাই চূড়ান্ত রূপে গৃহীত নয় বলে এই মতবাদকে মাধ্যমিকবাদও বলা হয়। এখানে চর্যাপদের আরেকটা জিনিস যদি আমরা দেখি, এখানে হয়েছে ত্রিনারী তত্ত্ব বলে একটা কথা রয়েছে, আমরা সবাই জানি। এটা এই যে নারী তত্ত্ব, এটা হয়েছে পারমার্থিক সাধনার মূল ভিত্তি। কিন্তু বাম গা নারী হয়েছে প্রজ্ঞারূপিণী, দক্ষিণ গা হয়েছে নারী উপায়রূপিণী, আর মধ্য গা হয়েছে অদ্বৈতরূপিণী অবধূতিকা। মোটামুটি আমাদের কি বলতো, এই বাম গা ও দক্ষিণ গা যে নারীর স্বাভাবিক নিম্নগতিকে রুদ্ধ করে দিয়ে অবধূতিকা মার্গে নির্মাণচক্র, ধর্মচক্র, সম্ভোগ চক্রের মধ্য দিয়ে মস্তিষ্কে যে অবস্থিত মহাসুখ চক্র, সেখানে হয়েছে উন্নীত হতে হবে, তবেই সহজ আনন্দ আস্বাদন করব আমরা। এটাই হয়েছে ত্রিনারী তত্ত্বের স্বরূপ। এবার চর্যাপদে যদি আমরা হয়েছে ছন্দ দেখি, তাহলে এখানে হয়েছে দেখব যে পাদাকুলক ছন্দের আদর্শ সবচেয়ে বেশি এখানে গৃহীত হয়েছে, 36টি চর্যায় হয়েছে গৃহীত হয়েছে, যদিও মাত্রা সংখ্যাই মানে ছন্দের সর্বত্র বজায় থাকেনি। আর প্রবোধচন্দ্র একে হয়েছে অপকৃষ্ট পাদাকুলক বা আদিম পয়ার বলেও অভিহিত করেছেন। কারণ হয়েছে ষোড়শ মাত্রিক পাদাকুলক থেকেই তো মাত্রা হ্রাসের সূত্রে চতুর্দশ মাত্রিক পয়ারের সম্ভাবনা দেখা দিয়েছিল। তাই প্রবোধচন্দ্র এইরকম একটা একে আদিম পয়ার বা হয়েছে অপকৃষ্ট পাদাকুলক ছন্দ বলে অভিহিত করেছেন।